কোনটি আদিকোষী? দেখো আসছে কোনটি আদিকোষী, অ্যান্সার কি হবে এখানে দেখো, রিক্সিয়া, ইউলোথ্রিক্স, মিউকর, ইকোলাই, এই চারটা অপশন দেওয়া আছে। ওকে, সো আদিকোষী অ্যান্সার করার আগে তোমাকে বুঝতে হবে আদিকোষী কারা। যারা হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, বিভিন্ন ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে যে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ শৈবাল, তারপরে কি কিছু ইস্টের ক্ষেত্রে কিছু ইস্ট, ঠিক আছে, ইস্ট ছত্রাক আর কি, এরকম এরা হচ্ছে গিয়ে তোমার আদিকোষী। এরা কি আদিকোষী। তাহলে আমার এই যে ব্যাকটেরিয়া, নীলাভ শৈবাল এবং কিছু ইস্টের ক্ষেত্রে আমরা আদিকোষী বলি। এখন তুমি এখানে দেখো এই যে অপশনগুলো যেগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, দেখো ইকোলাই, মিউকর, ইউলোথ্রিক্স, রিক্সিয়া, এরা কি এই যে রিক্সিয়া, ইউলোথ্রিক্স, এরা দেখো এটা হচ্ছে শৈবাল। এই যে ইউলোথ্রিক্স এটা একটা কি শৈবাল, রিক্সিয়া এটা একটা তোমার ব্রায়োফাইটা উদ্ভিদ। তার মানে এদের ভিতরে প্রকৃতকোষী, মিউকর ছত্রাক এদেরও কি প্রকৃতকোষী। তার মানে এরা সবাই হচ্ছে কি, এরা প্রকৃতকোষী। ওকে, এরা কেমন, এরা হচ্ছে প্রকৃতকোষী। ওকে, তাহলে আমার বাকি থাকে কি আদিকোষী কোনটা হবে, ইকোলাই। আমরা জানি ইকোলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, সো ইকোলাই ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। এখন আসো এই আদিকোষী প্রকৃতকোষী থেকে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন দিয়ে থাকে। তো আমরা যদি বলি এই আদিকোষী, ভাইয়া আদিকোষীর মধ্যে আমরা দেখব ওদের রাইবোজোমটা কেমন, 70S রাইবোজোম, ওদের রাইবোজোমটা 70S, এবং ওদের নিউক্লিয়াস সুগঠিত নয়, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। তাহলে এটা হয়ে গেল নিউক্লিয়াসটা সুগঠিত নয়, ওদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নেই, ঝিল্লিবদ্ধ, হ্যাঁ কি বলছি, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নেই। ওকে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু ওদের থাকে না। অন্যদিকে এই প্রকৃতকোষী ওদের রাইবোজোমটা কেমন বলতো, ওদের রাইবোজোম 80S রাইবোজোম, ঠিক আছে। তারপরে কি বলছে, এদের ঝিল্লিবদ্ধ সব অঙ্গাণু এবং নিউক্লিয়াস সবই আছে, তাহলে নিউক্লিয়াস সুগঠিত এবং ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এগুলোও থাকে। তাহলে আমরা আদিকোষী আর প্রকৃতকোষীর মধ্যে একটা বেসিক ডিফারেন্সটা জেনে ফেললাম, যেটা থেকে তোমাদের সামনে প্রশ্ন আসতে পারে। ওকে, এবার আসো তারপরে কি বলছে, প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল। ওকে, দেখো প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল। আমাকে যখন এই প্রশ্নটা করা হচ্ছে তখন প্লাজমা মেমব্রেন মানে কি, দেখো কোষ ঝিল্লি, ঠিক আছে, কি বলছে কোষ ঝিল্লি, রাইট, কোষ ঝিল্লি। আচ্ছা, কোষ ঝিল্লি অনেকগুলো মডেল আছে, এগুলো একটু একটা আইডিয়া নিয়ে যাও যেগুলো তোমাদের আসতে পারে। কোষ ঝিল্লির দুইটা মডেল আমরা বলি, একটা হচ্ছে স্যান্ডউইচ মডেল, একটা কি স্যান্ডউইচ মডেল, আরেকটা হচ্ছে ভাইয়া আমরা বলে থাকি ফ্লুইড মোজাইক মডেল। ওকে, তাহলে সবচেয়ে স্বীকৃত কোনটা, এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে স্বীকৃত কোনটা, সবচেয়ে স্বীকৃত হচ্ছে ভাইয়া এই যে ফ্লুইড মোজাইক মডেল, এটা হচ্ছে স্বীকৃত। ওকে, তাহলে এই যে ফ্লুইড মোজাইক মডেল, এখন এই ফ্লুইড মোজাইক মডেলের ব্যাখ্যায় আমাকে কি বলছে, এখানে কি কি থাকে, এখানে থাকে ভাইয়া ফসফোলিপিড, কি থাকবে দেখো তো, এখানে ভাইয়া থাকবে ফসফোলিপিড, এটা হচ্ছে কি ফসফোলিপিডের একটা দ্বিস্তরী, ফসফোলিপিড দ্বিস্তরী। আচ্ছা, তারপরে কি থাকবে, এখানে প্রোটিন থাকবে, 3 রকমের প্রোটিন থাকে, ঠিক আছে, 3 রকমের প্রোটিন থাকে। ওকে, তাহলে 3 রকমের প্রোটিন থাকে, রাইট। কি কি আমরা দেখি, ইন্টিগ্রাল প্রোটিন, তারপরে কি পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল এবং লিপিড কম্বাইন্ড প্রোটিন, লিপিড সম্পৃক্ত বা লিপিড কম্বাইন্ড প্রোটিন, ঠিক আছে, লিপিড কম্বাইন্ড প্রোটিন। তাহলে এগুলো হচ্ছে ব্যাপার। এখন এর মধ্যে এই ফসফোলিপিড যে দ্বিস্তরটা থাকে, এই ফসফোলিপিড দ্বিস্তরটা কি, এটা হচ্ছে তরল লেয়ার, এটা কি একটা তরলের একটা লেয়ার কিন্তু, হ্যাঁ, এর মধ্যে আর কি এই প্রোটিনগুলো থাকে, আবার শর্করাও থাকে, এখানে কি থাকে, শর্করা থাকে। যেমন দেখো ওর এখানে বলা হয় গ্লাইকোক্যালিক্স, কি বলা হচ্ছে দেখো তো, গ্লাইকোক্যালিক্স, গ্লাইকো মানে কি, গ্লাইকো মানে কিন্তু শর্করা, রাইট। তাহলে গ্লাইকোক্যালিক্স মানে এখানে বলছে গ্লাইকোক্যালিক্স ইজ ইকুয়াল টু গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড। তাহলে গ্লাইকোক্যালিক্স এটা ইজ ইকুয়াল টু আমরা কি বলবো বলো তো, গ্লাইকোক্যালিক্স ইজ ইকুয়াল টু গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন। ওকে, এই দুইটাকে একত্রে আমরা কি বলি, গ্লাইকোক্যালিক্স বলি। তাহলে আমরা মোটামুটি যতগুলো আমাদের তথ্য দরকার সবগুলো কিন্তু আমরা এইখানে কমপ্লিট করলাম, ঠিক আছে। এখন তাহলে আমাকে যখন এই প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল এই প্রশ্নটা করছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, আমার অ্যান্সার হবে ভাইয়া দেখো এখানে কোনটা তরল, লিপিড অংশটা তরল। কোন অংশটা তরল, লিপিড অংশটা তরল। ওকে, তাহলে আমরা এই যে তথ্যগুলো এখান থেকে পড়ে ফেললাম, এইভাবেই কিন্তু তোমাদের সবকিছু। আচ্ছা, কোনটি আদিকোষী রাইবোজোমের, আচ্ছা তো আমাদের টপিক এসে গেছে রাইবোজোম নিয়ে। দেখো আদিকোষী রাইবোজোমের উপ একক, আদিকোষী রাইবোজোমের উপ একক। ওকে, সো রাইবোজোম নিয়ে যখন আমাদের প্রশ্ন, আমরা রাইবোজোমটাকে জানবো কি কি লাগবে এখানে। ওকে, সো প্রথমে আসো আদিকোষী রাইবোজোম, ওরটা কি বলছিলাম আমরা, 70S রাইবোজোম বলছি না, ওর রাইবোজোমের ধরনটা কি 70S। আচ্ছা, তো এখন আমরা বলি যে রাইবোজোম কয় রকমের আছে জানো, রাইবোজোম আছে 2 রকমের। একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। এখন 70S কাদের থাকে, আদিকোষী, কাদের থাকবে বলতো, আদিকোষী। আর 80S কাদের থাকে, প্রকৃত মানে আমরা যারা উন্নত, তাই না, আমরা যারা একটু উন্নত প্রাণী তাদের ক্ষেত্রে এগুলো থাকবে। আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে আদিকোষ, এদের হচ্ছে 70S রাইবোজোম।
ওকে, একটু নরমাল। এখন আসো এই যে 70s রাইবোজোম, খেয়াল করো ভাইয়া, এই 70s রাইবোজোমের দুইটা একক আছে, কি কি? 70, 50s, 30s। এখন তুমি ভাবতে পারো 50 আর 30 মিলে তো 80, না, এখানে এই হিসাবটা হয় না, এখানে হিসাবটা অন্যভাবে হয়। তাহলে 70s ইকুয়াল টু 50s আর 30s, দুইটা উপ একক, দুইটা অংশ, ঠিক আছে? 50, 30। আচ্ছা, এসটা কি? এটা হচ্ছে ভেদভার্গ একক, এটা হচ্ছে ভেদভার্গ একক। 80s এর দুইটা অংশ কি কি? 60s এবং 40s, ঠিক আছে? 60s এবং 40s। ওকে, 60-40 মিলে তো 100 হতে পারে না, এখানে 100 এর হিসাব না, এখানে হচ্ছে 60-40 মিলে এটা 80s। এখন আসো রাইবোজোম, রাইবোজোমে কি হয়? রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কি তৈরি করবে সে? প্রোটিন তৈরি করে, তাই না? এটাই হলো ওর মেইন কাজ, তাই তো রাইবোজোমের। তো রাইবোজোম যেহেতু প্রোটিন তৈরি করে, এবং রাইবোজোমটা যেহেতু প্রোটিন, তার মানে যেখানে তৈরি হয় ওটার কি বলে? ফ্যাক্টরি। তাহলে রাইবোজোমকে আমরা কি বলি বলো তো? রাইবোজোমের নামটা কি? এটাকে আমরা বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি। কি বলবো? বলো, প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে? ওকে, আমরা কি বলবো? প্রোটিন ফ্যাক্টরি বলবো। ওকে, এরপরে আসো, নিচের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়? অটোলাইসিস ঘটায়। এবার অটোলাইসিস কথাটা আসলে না আমাদের মাথায় একটা, অটোলাইসিস মানে কি? লাইসিস মানে কি বলো তো ভাইয়া? ভাঙা। লাইসিস মানে কি? ভেঙে ফেলা। অটো মানে কি? নিজেই নিজেকে ভেঙে ফেলা। তাহলে ও করতেছে কি? ও করতেছে হচ্ছে যে নিজেই নিজেকে ভেঙে ফেলে। অটোলাইসিস, নিজেকে নিজেকে ধ্বংস করা, কোষ নিজেকে ধ্বংস করা। এবং যখনই ধ্বংসের কথা আসে তখন একটা নাম মাথায় আসে, একটা নাম মাথায় আসে, কি? লাইসোজোম। লাইসি মানে কি? ধ্বংস। লাইসিস ধ্বংস, ওইখান থেকে নাম আসছে কি? লাইসোজোম। তাহলে দেখো, এই যে কোন অঙ্গাণুটি অটোলাইসিস, তাহলে লাইসোজোম ঘটায়। ওকে, লাইসোজোম এই কাজটা ঘটায়। এখন লাইসোজোম কি? লাইসোজোমের ব্যাপারটা কি? লাইসোজোম হচ্ছে ওর ভিতরে, এটা একটা লাইসোজোম, লাইসোজোমের ভিতরে তোমার হচ্ছে এরকম কি থাকে? এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম, ঠিক আছে? হাইড্রোলাইটিক এনজাইম 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই এনজাইমগুলোর যেমন বিভিন্ন এনজাইম, এই এনজাইমগুলো কি কি? বিভিন্ন এনজাইম, যেমন ডিএনএজ, আরএনএজ, এগুলো হচ্ছে ওর বিভিন্ন এনজাইমের নাম। এই এনজাইমগুলো থাকে, এই এনজাইমগুলো খারাপ। এরা কি করে? অঙ্গাণুকে ধ্বংস করে। ওরা কি করে? এই এনজাইমগুলো অঙ্গাণু ধ্বংস করে। ওরা যখন তোমার বের হবে, ওরা বিভিন্ন অঙ্গাণুকে ধ্বংস করে। এই অঙ্গাণুকে ধ্বংস করলে এটাকে বলে অটোফ্যাগি। এটাকে কি বলবো আমরা? অটোফ্যাগি। এটাকে বলে অটোফ্যাগি। আচ্ছা, ফাইন। এই যে অটোফ্যাগি বললাম, এই অটোফ্যাগি, এবং এইভাবে করতে করতে সে যখন পুরো কোষটাকে ধ্বংস করে ফেলে, তখন সেটাকে বলা হয় অটোলাইসিস। তখন সেটাকে কি বলা হয়? অটোলাইসিস, ঠিক আছে? মনে থাকবে এটা। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার আসো, এই লাইসোজোমের আর কি কাজ করে? লাইসোজোম আর এখান থেকে কি কি কাজ করবে এটাও আমরা একটু জেনে নিই। লাইসোজোমের অন্যান্য কাজগুলা, লাইসোজোম শুক্রাণু গঠনে কাজ করে। শুক্রাণু, ঠিক আছে? শুক্রাণুর গঠনে ওইখানে লাইসোজোমের অংশ আছে, লাইসোজোম সেখানে থাকে। এবং ভেরি ইম্পর্টেন্টলি লাইসোজোমের একটা, সেটা হচ্ছে যে ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? জীবাণুকে ধ্বংস করে। কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস ঘটায়। ও কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুটাকে মেরে ফেলে। এটা হচ্ছে ওর একটা কাজ। হলো? ওকে, এরপরে আসো, এদিক থেকে তোমরা আর কি পড়বা? এখন এখানে সেন্ট্রিওল। আচ্ছা, সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওলটা আমরা একটু শিখবো, ঠিক আছে? আমরা এখন সেন্ট্রিওলের কাজটা নিয়ে একটু জানবো। সেন্ট্রিওল, তারপরে গলগি বডি ছিল, এদের ব্যাপারটা একটু জেনে নাও। সেন্ট্রিওলে কি মনে রাখবা কমনলি? সেন্ট্রিওলের কাজ হচ্ছে ভাইয়া, এই সেন্ট্রিওল এটা হচ্ছে এরকম জোড়ায় থাকে, ঠিক আছে? এরকম সেন্ট্রিওলটা জোড়া করে থাকে। জোড়াটাকে বলে ডিপ্লোজোম। জোড়াটাকে কি বলে বলো তো? ডিপ্লোজোম। জোড়াটাকে, সেন্ট্রিওল জোড়ায় থাকে। ওকে, ফাইন। এরপরে এই সেন্ট্রিওল থেকে তুমি যদি আরেকটু খেয়াল করো, এইখান থেকে মানে সেন্ট্রিওলের যে অংশ, চারপাশে তরল থাকে, হ্যাঁ, এগুলা মিলে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল দুইটাকে একত্রে সেন্ট্রোজোম বলে। এগুলো এখন ওর কাজটা আমরা একটু ফোকাস। ওর কাজে বলা হচ্ছে ও সিলিয়া গঠন করে। সিলিয়া ও ফ্লাজেলা এগুলা গঠন করে। ফ্লাজেলা যে থাকে না, ব্যাকটেরিয়া বা বিভিন্ন প্রাণীতে ফ্লাজেলা থাকে লেজের মতো, ঠিক আছে? সিলিয়া কিন্তু থাকে, এই যে আমাদের শ্বাসনালীতেও সিলিয়া থাকে। তো এদের গঠনে কিন্তু সাহায্য করে। এবং এটাও বলছে সেন্ট্রিওল তোমার হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি করে। কি তৈরি করে বলতো? স্পিন্ডল তন্তু তৈরি। স্পিন্ডল তন্তু গঠনে সেও থাকে। স্পিন্ডল তন্তু, যে কোষ বিভাজনের সময় এরকম তন্তু তৈরি হয় না, এটার কথা বলছে। ফাইন। এরপরে আসো, এবার বলছি যে গলগি বডি। আচ্ছা, গলগি বডি নিয়ে কি জানবো ভাইয়া? হ্যাঁ, গলগি বডির অনেকগুলো কাজ করে। গলগি বডি যেমন তোমার ও হচ্ছে ইয়ে করবে, ওই লাইসোজোম গঠন করে, অন্যের দ্রব্যাদিগুলোকে ঝিল্লিবদ্ধ করে, ঠিক আছে? তারপরে হচ্ছে পানি বের করে দেয়, এনজাইম বের করে, এগুলা ও করে। এই গলগি বডির একটা বিশেষ ব্যাপার আছে। গলগি বডির কি করছে দেখো, ওকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। কারণ কি করে জানো? ও কোষের ভিতর থেকে, কেন্দ্র থেকে পরিধিতে এবং পরিধি থেকে কেন্দ্রে আনা নেওয়া করে। এই আনা নেওয়াটা করে, এই জন্য গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এবং একই সাথে ওকে বলা হয় কি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে কি বলা হয় বলতো? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়।
ওকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে একটা হচ্ছে ট্রাফিক পুলিশ আর একটা হচ্ছে ওকে কি বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আচ্ছা, এখন এই গলগি বডির অপর দুইটা নাম আছে, অপর দুইটা নাম আছে। ওকে, তাহলে আমরা কি ওর অপর নামগুলো কি ডিল দিয়ে মনে রাখো। কি কি ওর গলগি বডির অপর নাম, এগুলো আসে অনেক। ডিকটায়োজোম, ডিকটায়োজোম, ঠিক আছে, ডিকটায়োজোম। তারপরে হচ্ছে ইডিওজোম, ইডিওজোম। ওকে, লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া, এইগুলো হচ্ছে ওর নাম। তাহলে গলগি বডির তিনটা নাম, একটা হচ্ছে দিল। তিনটা নাম কি দিয়ে মনে রাখবো? দিল, ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। ডিকটায়োজোম, ইডিওজোম এবং লাইপোকন্ড্রিয়া। ওকে, দ্যাটস দ্য থিং। আচ্ছা, তাহলে আমরা গলগি বডির এগুলো মোটামুটি যা যা আমাদের একটু কমন জানা দরকার আমরা একটু জানলাম। এবার আসি আমরা অন্য এই পার্টে। দেখো কি বলছে, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়, এই প্রশ্নটা করছে। আমরা দেখো মাইটোকন্ড্রিয়া, আমরা বলি যে মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস, পাওয়ার হাউস। ঠিক আছে, ওকে, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস, রাইট? মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? পাওয়ার হাউস। কেন? কারণ এখানে এটিপি তৈরি হয়। এখানে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। তো এই যে দেখো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বললাম। এখন মাইটোকন্ড্রিয়াকে এক এক বিজ্ঞানী এক এক ভাবে নামকরণ করছে। তো এই মাইটোকন্ড্রিয়া নামটা কে দিছে জানো? মাইটোকন্ড্রিয়া নামটা দিছেন কার্ল বেন্ডা সাহেব। কার্ল বেন্ডা সাহেব এই মাইটোকন্ড্রিয়া নামকরণটা করতেন। এখন আসো এখানে ওর নামগুলো কি? অপর মাইটোকন্ড্রিয়ার অপর নামের মধ্যে আছে সার্কোজোম বলে, ফিলা বলে, একজন বিজ্ঞানী ফিলা বলছেন, আরেকজন বলছেন বায়োপ্লাস্ট, মাইটোব্লাস্ট ওর নাম না। তাহলে আমাকে যখন বলছে মাইটোকন্ড্রিয়ার অপর নাম নয় কোনটা, আমি বলবো মাইটোব্লাস্ট, এটা ওর অপর নাম নয়। তাহলে আমরা এখানে কি কি জানলাম? এই পয়েন্টগুলা আমরা জেনে নিলাম, রাইট? এগুলো আমরা জেনে নিলাম। ওকে, তাহলে এখন আসো মাইটোকন্ড্রিয়ার আর কি কি, মাইটোকন্ড্রিয়ার আর কি থাকে। দেখো একটা মাইটোকন্ড্রিয়া কি দ্বিস্তর, কয় স্তর বিশিষ্ট বলতো? মাইটোকন্ড্রিয়া ভাইয়া দ্বিস্তর বিশিষ্ট। এই যে দেখো এই মাইটোকন্ড্রিয়ায় ভিতরে যেরকম ভাঁজের মতো থাকে, এটা খুবই কমন প্রশ্ন। এই ভিতরের ভাঁজটাকে কি বলে? ক্রিস্টি বলে। ভিতরের ভাঁজকে কি বলে? ক্রিস্টি। এখানে গোল গোল দানা থাকে, এরকম গোল গোল অংশ, এগুলোকে কি বলে? অক্সিজোম। কি বলে? অক্সিজোম। এই কমন নামগুলো আসে। এছাড়া ওর ভিতরে অনেক কিছু আছে, মাতৃকা আছে, ওর ভিতরে হচ্ছে যে তোমার এটিপি সিনথেসিস, যেখানে এটিপি তৈরি হয়, এগুলো আছে। তবে অক্সিজোম আর ভিতরের এই ভাঁজটাকে বলা হয় ক্রিস্টি। হ্যাঁ, এখন একটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা কত বলতো? একটা প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? 300 থেকে 400। 300 থেকে 400, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা কত? 300 থেকে 400 আমরা বলে থাকি। এবার আসো মাইটোকন্ড্রিয়ার আর অন্যান্য কি কি কাজ থাকতে পারে, ওর ভিতরে আর কি আছে? আচ্ছা দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু একটা ওর নিজস্ব ডিএনএ আছে। কি আছে? নিজস্ব ডিএনএ আছে। মনে রাখবা মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, ওর নিজস্ব রাইবোজোমও আছে, ওর নিজস্ব রাইবোজোম আছে। এবং ওই রাইবোজোমটা আবার 70S ধরনের। কোন ধরনের? মাইটোকন্ড্রিয়ার ভিতরে আবার রাইবোজোম আছে, সেটা আবার 70S ধরনের রাইবোজোম আছে। তো এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কথা। মাইটোকন্ড্রিয়া তোমার হচ্ছে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামের পরিমাণটা নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, অ্যাপোপ্টোসিস মানে কি? জেনেটিক মৃত্যু। এগুলো মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। আমরা তো জানি যে মাইটোকন্ড্রিয়া খালি শক্তি তৈরি করে, বাট শক্তির পাশাপাশি মাইটোকন্ড্রিয়া এই কাজগুলো করে, অ্যাপোপ্টোসিস করে, ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রণ করে। এখন আসো এখানে একটা প্রশ্ন দিছে, দেখো কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? ঠিক আছে, কার ভিতরে ডিএনএ থাকবে? আমি একটু আগে বললাম ডিএনএ থাকে এমন দুইটা অঙ্গাণু বলো। ডিএনএ যুক্ত অঙ্গাণু, হ্যাঁ, যাদের নিজস্ব ডিএনএ আছে। ডিএনএ যুক্ত অঙ্গাণু কারা কারা বলতো? ডিএনএ যুক্ত অঙ্গাণু কারা কারা? ডিএনএ যুক্ত অঙ্গাণু হচ্ছে 1 ক্লোরোপ্লাস্ট, 2 মাইটোকন্ড্রিয়া। ওকে, তাহলে আমরা বুঝলাম যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুইটাতে তোমার কি আছে? ডিএনএ। তাহলে আমি এখানে কি অ্যান্সার করব? গলগি বডির রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। অ্যান্সার কি? মাইটোকন্ড্রিয়া হবে, তাই তো? নেক্সট, কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? এবার প্রশ্ন আসছে যে কোন অঙ্গাণুতে আমার গ্রানাম থাকে। আচ্ছা, তো দেখি আমরা কোন অঙ্গাণুতে আমার গ্রানামটা আছে। গ্রানাম কি এটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিসের গঠন বুঝতে হবে। তো চলো আমরা একটু ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নিয়ে আমরা একটু জেনে আসি। ঠিক আছে, আমরা একটু কি নিয়ে জেনে আসবো এখন? এই টপিকটা যখন আসছে আমরা এই টপিকের কি কি প্রশ্ন আসতে পারে আমরা সেগুলোও জানবো। ওকে, সো মনে রাখবা প্লাস্টিড এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিড আমাদের আছে নাই, প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে। তো উদ্ভিদ কোষের এটা কি? উদ্ভিদের সর্ববৃহৎ অঙ্গাণু। উদ্ভিদের সর্ববৃহৎ অঙ্গাণু। সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে কি? এই প্লাস্টিড, সর্ববৃহৎ অঙ্গাণু। তো আমি এখন এখানে যখন বলতেছি যে প্লাস্টিড এটা সর্ববৃহৎ অঙ্গাণু, তো প্লাস্টিডের 3টা পার্ট। প্লাস্টিডের কয়টা পার্ট? 3 রকমের আছে আমরা বলে থাকি। 1 ক্লোরোপ্লাস্ট, 2 ক্রোমোপ্লাস্ট, 3 লিউকোপ্লাস্ট। ঠিক আছে, এই 3টা টাইপের।
এখন তুমি দেখো তো ভাইয়া, এই যে ক্রোমোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট এটা কি? এটা একটু সবুজ বর্ণের হবে, সবুজ। এখানে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল নামক রঞ্জক থাকে, তাই এটা সবুজ। এবং ওর কাজটা কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। ওর কাজ কি? খাদ্য তৈরি। ও থাকবে কোথায় তাহলে? সবুজ পাতা, কাণ্ড, এগুলোতে থাকবে। সবুজ যত জায়গা আছে সেখানে ক্লোরোপ্লাস্ট থাকবে। ক্রোমোতে কি খেয়াল করো? ক্রোমো মানে কি? রঙিন। ক্রোমো মানে কি? রঙিন। তাহলে এই জায়গায় রঙিন যত ফুলের পাপড়ি এগুলোতে থাকবে, তাই না? রঙিন পাতা, রঙিন ফল, সেই জায়গায় ক্রোমোপ্লাস্ট থাকে। এবং ক্রোমোপ্লাস্টের কাজ কি? ওর কাজ হচ্ছে পোকামাকড়কে আকর্ষণ করা, তাই না? ও তো রঙিন, রং থাকবে, আকর্ষণ করবে, পরাগায়নে সাহায্য করবে। এবং আরেকটা কথা বলে, ও কেন রঙিন, ও কেন একটু হলুদ কমলা হয়? কারণ ওর ভিতরে কিছু রঞ্জক থাকে, যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল। এগুলো কি বলতো? এই ক্যারোটিন, জ্যান্থোফিল, এই যে জ্যান্থোফিল, ক্যারোটিন, এরা হচ্ছে রঙিন পদার্থ। যেমন ক্যারোটিনের রং কি? কমলা। জ্যান্থোফিলের রং কি? হলুদ। তাহলে এরা হচ্ছে, এদের জন্য ক্রোমোপ্লাস্টটা রঙিন হয়। এবার কি লিউকোপ্লাস্ট। সো লিউকোপ্লাস্ট এটা হচ্ছে কি? লিউকো, বর্ণহীন, মানে এর কোনো রং নাই, বুঝছো? জীবনে বর্ণহীন কিছু নাই। তো এই লিউকোপ্লাস্টের ক্ষেত্রে আমরা বলি যে ওর কাজ কি? তাইলে ওর কাজ হবে খালি খাদ্য জমা রাখা, মানে খাদ্য সঞ্চয় করা। লিউকোপ্লাস্ট কোথায় থাকে? এটা মূলে থাকবে। কোথায়? মূলে, মাটির নিচে। মাটির নিচে থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাহলে সেই জায়গাটাই সে থাকবে। ওকে, এই লিউকোপ্লাস্টের 3 রকম, মানে ও তো খাদ্য সঞ্চয় করে, তো ফাইন, ওরে 3 রকমের ভাগ দিস। কয় রকম? 3 রকম। তাহলে একটা কি? অ্যামাইলোপ্লাস্ট। একটা কি? তোমার কি বলে? ইলায়োপ্লাস্ট। আরেকটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট 3 রকমের, অ্যামাইলো, ইলায়ো, অ্যালিউরো। অ্যামাইলো মানে কি? অ্যামাইলোজ মানে এটা একটু শর্করা, রাইট? এটা কি? এটা শর্করা। ওকে, শর্করা জমা থাকবে এখানে। অ্যামাইলোপ্লাস্টে কি? শর্করা জমা থাকবে। ইলায়ো, এখান থেকে ওয়ার্ডটা আসে অয়েল। কি আসে? অয়েল শব্দটা আসে, অয়েল, OIL, অয়েল। এখানে কি? চর্বি। এই জায়গায় ইলায়োতে কি আছে বলতো? তাহলে আমরা কি বুঝবো? ইলায়োতে চর্বি। ইলায়োতে কি? অয়েল, চর্বি। এরপরে আসো, চর্বি জমা রাখে। অ্যালিউরো, তাহলে বাকি থাকে কি? অ্যালিউরো কি জমা রাখবে? অ্যালিউরো জমা রাখবে আমিষ। অ্যালিউরো কি জমা রাখে? আমিষ জাতীয় পদার্থকে জমা রাখে। তাহলে আমরা হচ্ছে এই অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট, এই 3টা ব্যাপার জানলাম। এরা কি কি সঞ্চয় করে, এগুলো আমাদেরকে প্রশ্ন আসতে পারে, একটু কেয়ারফুলি আমরা এগুলোকে মাথায় রাখবো। ওকে, এখন যেটা ইম্পর্টেন্ট, এই ক্লোরোপ্লাস্ট নিয়ে, ক্লোরোপ্লাস্টের ব্যাপারটা আসে। ধরো এটা একটা ক্লোরোপ্লাস্ট, দ্বিস্তরীয় আবরণ। হ্যাঁ, দ্বিস্তরীয় আবরণ। এই ক্লোরোপ্লাস্টে এরকম কিছু প্লেট থাকে। হ্যাঁ, এগুলোকে বলে থাইলাকয়েড। এই প্লেটটাকে কি বলে? এটাকে বলে থাইলাকয়েড। ঠিক আছে, থাইলাকয়েড। আচ্ছা, এরকম অনেকগুলো প্লেট থাকবে, এরকম অনেক প্লেট থাকে, অনেকগুলো থাইলাকয়েড একটার উপর একটা। এইটাকে বলা হয় একসাথে কি? গ্রানা। এই যে থাইলাকয়েড একসাথে অনেকগুলা, এটাকে বলে গ্রানা। ওকে, ফাইন। তাহলে এই গ্রানা এরকম অনেক গ্রানা দেখো, ঠিক আছে? এরকম অনেকগুলা গ্রানা একটা একটার সাথে যুক্ত, এটার সাথে এটা আরেকটা যুক্ত, ওকে, এটার সাথে এটা। তাহলে এই যে গ্রানাগুলো একটা একটার সাথে যুক্ত থাকে। আচ্ছা, ফাইন। হ্যাঁ, পুরোটাকে একসাথে গ্রানা বলছে। ওর চারপাশে এইদিকে যে তরলটা দেখা যায়, এই গ্রানা এদের চারপাশে এখানে যে তরল, এই তরলটাকে আবার কি বলে? স্ট্রোমা। এটাকে কি বলে? স্ট্রোমা। আর এই যে গ্রানাগুলোকে যে সংযুক্ত করছে, গ্রানাগুলোকে কি করছে বলতো? সংযুক্ত করছে। এটাকে কি বলে? স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। এই স্ট্রোমা ল্যামেলি, তার মানে এই যে গ্রানা দুইটাকে যুক্ত করছে কে? স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা মোটামুটি এই তথ্যগুলো ক্লিয়ার হয়ে গেলাম। এখন যখন এখানে তোমাকে প্রশ্ন আসছে, দেখো প্রশ্ন কি আসছে, যে কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? গ্রানামটা থাকে কোথায়? এটা কি? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে। কোথায়? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাই না? গ্রানামটা থাকে ক্লোরোপ্লাস্টে, আমরা পড়েছি। পড়েছেন 40 থেকে 60টা গ্রানাম থাকে সাধারণত একটা ক্লোরোপ্লাস্টে। এখন ক্লোরোপ্লাস্টের এক এক জায়গায় আবার আকার এক এক রকম। যেমন শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য সবচেয়ে বেশি, এক এক জায়গায় এক এক রকম। তো কি বলছে দেখো, ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? ক্ল্যামাইডোমোনাস, এটা মনে রাখবো এইভাবে, দেখো পেচাল। কি মনে রাখবা? পেচাল। কেন পেচাল কি? তাহলে এইভাবে মনে রাখবো, পেয়ালা, চাল, ক্ল্যামাইডো, এই যে চাল, এখান থেকে CHL, চাল। তাহলে এটা কি? পেয়ালা আকৃতি। ওকে, তাহলে ক্ল্যামাইডোমোনাস ওর এটা কেমন? ক্লোরোপ্লাস্টটা দেখতে পেয়ালা আকৃতি, হচ্ছে পেয়ালা আকৃতির। ওকে, ফাইন। এরপরে আসো, আরো কতগুলো শিখে ফেলো, এইখানে বাকিগুলোরও জেনে ফেলো। হ্যাঁ, এগুলো থেকেও আসতে পারে তোমাদের। জালিকাকার, মনে রাখো জালিকাকার। হ্যাঁ, জাল, তাহলে এটা কি? জি ওয়েডোগোনিয়াম। ওর জালিকাকার কোন শৈবালের? ওয়েডোগোনিয়াম। তাহলে জি জালিকাকার, ওয়েডোগোনিয়াম। আচ্ছা, ফাইন। তারপরে আসো সর্পিলাকার। ঠিক আছে, সর্পিলাকার কার বলতো? সর্পিলাকার স্পাইরাল, তাহলে স্পাইরোগিরা। স্পাইরাল দেখো, সর্পিলাকার মানে কি? স্পাইরাল, তাহলে স্পাইরোগিরা নামের সাথে মিল আছে, স্পাইরোগিরার। তাহলে ওর ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? সর্পিলাকার। এরপরে বলছে তারকাকার মানে কি? তারা জিগজিগ করে, এভাবে মনে রাখো, তারা জিগজিগ করে। তাহলে তারকাকার শৈবাল, তারকাকার ক্লোরোপ্লাস্ট কার দেখা যায়? জিগনেমা। হ্যাঁ, জিগনেমা। ঠিক আছে, তারকাকার এটা কার দেখা যায়? জিগনেমার দেখা যায়। এটা বুঝে গেল?
ওকে ফাইন। এরপরে আসি আমরা এইখান থেকে, তাহলে আমাদের জিগনেমা হয়ে গেল, তারকাকার জিগনেমা। গোল গোল ক্লোরোপ্লাস্ট কার দেখা যায়? গোল, এটা মনে রাখবা। ফোরা, ফোরা চিনো? ওই যে মানুষের ফোরা হয় এখানে, ফোরা একটু গোল গোল হয়, গোল গোল এরকম উঁচু হয়ে যায়, ওখানে ভিতরে পুষ জমে, ফোরা হয় মানুষের গোল। তাহলে এটা মনে রাখবা কি? পিথোফোরা, ফোরা, ঠিক আছে, পিথোফোরা। এই পিথোফোরা শৈবালের ক্লোরোপ্লাস্ট গোল আকৃতির হয়, ঠিক আছে। ওর ক্লোরোপ্লাস্টটা কেমন হবে? গোল আকৃতির হয়। তাহলে মোটামুটি আমরা কিন্তু এই যে যেমন কমন গুলা একটু শিখে ফেললাম। আরেকটা আছে আংটি, আংটির মতো দেখতে। হ্যাঁ, আংটির মতো দেখতে, এটা হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স শৈবালের হচ্ছে আংটির মতো। ওটা কেমন? আংটির মতো, আংটি আকৃতির তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট দেখা যায়। তাহলে আমরা যদি এইগুলো মনে রাখি, আমার এখান থেকে তোমাকে একবার যেটাই আসুক এটা মাথায় রাখবা। হ্যাঁ, এটাকে কিভাবে মনে রাখবা? আংটি আকৃতির মনে রাখবা, ইউ, ইউ দিয়ে। ইউ মানে আমি কি আংটি কি কেউ নিজেকে নিজে পড়ায়? আরেকজনকে পড়ায়, তাই না? যে আমি তোমাকে আংটি পড়াই দিচ্ছি, আসো। হ্যাঁ, আংটি, ইউ, ইউ কে আংটি পড়াবো। তাহলে ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্সের ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে, এবার আসো কি বলছে, নিচের কোনটিকে বলা হচ্ছে, এটা এখানে কোনটিকে ক্যারিওলিম্ফ নামে পরিচিত? ক্যারিওলিম্ফ। আচ্ছা দেখো, যখনই ক্যারিও ওয়ার্ডটা আমাদের আসে, আমরা একটা কথা বলি, কি বলি? ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। তার মানে এখানে নিউক্লিয়াসের যে ভিতরে যে তরলটা থাকবে সেটাকে আমরা বলি ক্যারিওলিম্ফ। নিউক্লিয়াসের ভিতরে যে তরলটা থাকে সেটাকে, তাহলে নিউক্লিয়াসের যে তরল সেটাকে ক্যারিওলিম্ফ বলে। এটা কি? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজমের কি বলা হচ্ছে? ক্যারিওলিম্ফ বলা হচ্ছে। ওকে ডান, এটা ক্যারিওলিম্ফ। এখন আসো এরকম অনেকগুলো, যেমন সাইটোপ্লাজমের যে তরল, তাহলে নিউক্লিয়াসের ওই তরলটাকে নিউক্লিওপ্লাজম, এটাকে ক্যারিওলিম্ফ বলে। আবার সাইটোপ্লাজম, খেয়াল করো, সাইটোপ্লাজমের যে তরল, সাইটোপ্লাজম, ওর যে তরলটা আছে না, এটাকে আবার কি বলে জানো? সাইটোসল, সাইটোসল এগুলো বলে। তাহলে এই নামগুলো আমাদের অপর নামটা কি, এগুলো তোমাদের হতে পারে। ওকে, এবং এইখানে যখন আমরা নিউক্লিয়াসের একটা কথা আমরা বলতেছি না, এখানে কয়েকটা তথ্য মাথায় রাখবা। এই যে নিউক্লিয়াস, ঠিক আছে, এই নিউক্লিয়াসকে কি বলা হয় জানো? কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক। ঠিক আছে, কি বলা হয়? কোষের প্রাণকেন্দ্র অথবা কোষের কি বলি এটাকে? মস্তিষ্ক। হ্যাঁ, কোষের প্রাণকেন্দ্র বা ওর মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। এবার আসো এইখানে ক্রোমোজোমের সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ইংরেজি কোন অক্ষরের আকৃতি ধারণ করে? এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের ব্যাপার আসলে একটা প্রশ্ন আসবেই ক্রোমোজোমের আকৃতি নিয়ে। ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলে? এগুলো নিয়ে। তো দেখো, সাবমেটাসেন্ট্রিক বোঝার আগে তোমাকে আগে প্রত্যেকটার একটা টাইপ জানতে হবে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম যখন বলে মেটাসেন্ট্রিক, হ্যাঁ, এটা মানে কি? এটা ভি, মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক এটা কি? এল। সাবমেটাসেন্ট্রিক কি? এল। এরপরে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিকটা কি? জে। আর টেলোসেন্ট্রিক এটা কি? আই। ভি এল জে আই। তাহলে আমরা কি জানলাম? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং এলোসেন্ট্রিক গেল। আচ্ছা ফাইন। এখন তাহলে আমরা মোটামুটি এখান থেকে এটা বুঝলাম। তাহলে যখন বলতেছে সাবমেটাসেন্ট্রিক, কি বলতেছে? সাবমেটাসেন্ট্রিক, তাহলে এটা কি? ভি এল। এটা কি? এল, এল আকৃতির, ঠিক আছে, এল আকৃতির, ভি এল জে আই, এল আকৃতির পাওয়া। হ্যাঁ, এই জিনিসটা খুব আসে ক্রোমোজোমে, এটা একটু ফোকাস দিয়ে তোমরা চেষ্টা করবা। হ্যাঁ, একটু ফোকাস দিয়ে চেষ্টা করবা এটা থেকে ভালো করে জানতে। ক্রোমোজোমের আরেকটা ব্যাপার আসে, ক্রোমোজোমের গঠন থেকে মাঝে মাঝে তোমাদের একটা প্রশ্ন দেয়, আমি একটু তোমাদের ওটা বলি। ক্রোমোজোমের নিয়ে যখন আমরা পড়বো, ক্রোমোজোমের ওর গঠনের এই জিনিসগুলো নিয়ে একটু মনে রাখবো, ঠিক আছে? গঠনের এই ব্যাপারগুলো নিয়ে একটু মনে রাখবো। ওকে, তো দেখো একদম মাঝখানের এই যে কুঞ্চনটা, এটাকে বলে মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন বা সেন্ট্রোমিয়ার বলে। এটাকে কি বলে? সেন্ট্রোমিয়ার বলে। আরেকটা নাম সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এরপরে এটা কি? এটা হচ্ছে গৌণ কুঞ্চন। এটা কি বলতো? গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চন, ঠিক আছে। তাহলে মুখ্য কুঞ্চন, গৌণ কুঞ্চন, মুখ্য কুঞ্চন, গৌণ কুঞ্চন। আর এগুলা তো এখানে তোমার ওর একটা, এই যে অংশটা নিউক্লিওলাসের, এই ক্রোমোজোমের যে অংশটা নিউক্লিওলাসের সাথে যুক্ত তাকে কি বলে? স্যাটেলাইট। তাকে কি বলে? স্যাটেলাইট, ঠিক আছে, স্যাটেলাইট বলে। এই হচ্ছে তোমার মোটামুটি পার্ট। এবার একটা আমরা ক্রোমোজোমের ভিতরে আমরা জানি কি থাকে? ডিএনএ থাকে, মানে নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ এবং কিছু প্রোটিন থাকে, যেমন হিস্টোন, প্রোটামিন, এই প্রোটিনগুলো থাকে। এখন ডিএনএ যখন বলে, ডিএনএ এর মনোমার, ডিএনএ এর মনোমারকে কি বলে? হ্যাঁ, আচ্ছা, একটা ডিএনএ তে কি কি থাকে আমরা কি জানি সেটা দেখো। একটা ডিএনএ তে ভাইয়া আমাদের কি কি থাকবে? হ্যাঁ, একটা ডিএনএ তে আমাদের কি কি থাকবে ভাইয়া বলো তো? ডিএনএ তে এই যে আমরা বলি ডিএনএ কি? এটা নিউক্লিওটাইডের পলিমার। আচ্ছা, আগে এটা নিয়ে তোমাদের বলিনি যে ডিএনএ কি? এটা হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড এর পলিমার, নিউক্লিওটাইড এর পলিমার, ঠিক আছে, নিউক্লিওটাইডের
পলিমার হচ্ছে ডিএনএ। নিউক্লিওটাইডের পলিমার কি বলতো ভাইয়া? নিউক্লিওটাইডের পলিমার কি? ডিএনএ। ওকে, এই নিউক্লিওটাইডটা কি কি দিয়ে গঠিত? আমরা এবার আসি, এই নিউক্লিওটাইডটা কি কি জিনিস দিয়ে গঠিত হয়েছে। সো নিউক্লিওটাইড আমরা যখন বলতেছি, দেখো এখানে কি আছে, এখানে একটা তোমার হচ্ছে পেন্টোজ সুগার আছে, কি আছে? পেন্টোজ সুগার। এরপরে কি নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক আছে, আর কি ফসফরিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড। এটা এই তিনটা জিনিস মিলে নিউক্লিওটাইড। এবার এই পেন্টোজ সুগার আমরা জানি দুই রকমের আছে। পেন্টোজ সুগার কয় রকমের? দুই রকমের, একটা ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ, আরেকটা হচ্ছে শুধু রাইবোজ, রাইট? একটা কি ডিঅক্সিরাইবোজ আর একটা শুধু রাইবোজ। এই ডিঅক্সিরাইবোজটা গঠন করে ডিএনএ, ডিঅক্সিরাইবোজটা থাকে ডিএনএ তে, রাইবোজটা থাকে আরএনএ তে। রাইবোজটা কোথায় থাকে বলতো? আরএনএ তে। রাইবোজ সুগারটা আরএনএ তে। ওকে ফাইন, তাহলে আমাকে যখন বলছে ডিএনএ এর মনোমার, তাহলে আমি কি লিখবো বলতো? রাইবোনিউক্লিওটাইড না ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড? বললামই তো এখানে থাকেই ডিঅক্সিরাইবোজ, তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। যদি বলতো রাইবোনিউক্লিওটাইড তাহলে এটা বলতাম এটা হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে, হ্যাঁ, তখন এটা কি আরএনএ বোঝাতো, আরএনএ এর ক্ষেত্রে এটা হয়। এখন এখানে আরেকটা জিনিস শিখে ফেলি আমরা, এই যে নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক এটা কি দুই রকমের, একটা পিউরিন, পিউরিন জাতীয়, আর একটা পাইরিমিডিন, ঠিক আছে? পাইরিমিডিন, দুই রকমের পিউরিন এবং পাইরিমিডিন। তাহলে পিউরিনটা কি দেখো তো ভাইয়া? পিউরিনটা আছে অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন। কি কি পিউরিন? অ্যাডেনিন, গুয়ানিন। পাইরিমিডিনটা কি কি বলতো? সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, CUT। সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, এইগুলো হচ্ছে পাইরিমিডিনের। তো এগুলো থেকে তোমাদের আসে নিচের কোনটি পিউরিন, নিচের কোনটি পাইরিমিডিন, বা নিচের কোনটি নাইট্রোজেন ক্ষারক। নাইট্রোজেন ক্ষারক কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি ডিএনএ ওটা জানলাম। এখন ডিএনএ ওই জায়গা থেকে আমরা আরেকটা তথ্য এখানে খেয়াল করো, বলছে কি কোনটি মাস্টার মলিকিউল, মাস্টার মলিকিউল নিয়ে। এটা মাস্টার মলিকিউল নামে পরিচিত। দেখো এটা কুমিল্লা বোর্ডে আসছে। মাস্টার মলিকিউল আমরা কাকে বলি? ডিএনএ কে বলি। ডিএনএ কেই বলা হয় মাস্টার মলিকিউল, এবং জীবনের রাসায়নিক ভিত্তি এটাও তোমার ডিএনএ কে বলে, এবং মাস্টার মলিকিউল এটাও আমরা ডিএনএ কে বলতেছি। এখন এই ডিএনএ এর মধ্যে একটা মডেল আছে, ওয়াটসন ক্রিক মডেল। এই মডেলের অনুসারে দেখো আমরা কি বলি, এই যে ধরো একটা ডিএনএ, হ্যাঁ, এই একটা ডিএনএ, এই যে ডিএনএটা, এই ডিএনএ এর একটা প্যাচের দৈর্ঘ্য কত জানো? এইখান থেকে এইখানে এই প্যাচটার দৈর্ঘ্য কত? এই প্যাচটার দৈর্ঘ্য হচ্ছে, পুরোটার দৈর্ঘ্য বলা হয় 34 অ্যাংস্ট্রম। কি বলা হয়? পুরো প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। পুরো প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 34 অ্যাংস্ট্রম বলা হচ্ছে। আচ্ছা, এখানে কয় জোড়া নিউক্লিওটাইড থাকবে? নিউক্লিওটাইডের জোড়া 10 জোড়া। কয় জোড়া? 10 জোড়া। তাহলে 10, তাহলে প্রতি জোড়া নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আমাকে যদি বলে একটা নিউক্লিওটাইড জোড়ার, মানে একটা নিউক্লিওটাইডের এখানে দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। এই কয়টা? 10টা। তাহলে পুরোটা প্যাচের, একটা প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই তথ্যটা মাথায় রাখবে, ঠিক আছে? এই তথ্যটা মাথায় রাখবে। এবং ব্যাস কত? ব্যাস বলা হয় 2 ন্যানোমিটার, ঠিক আছে? 2 ন্যানোমিটার, এটা হচ্ছে তার ব্যাস। এই তথ্যগুলো আসে। এবং আমরা জানি ডিএনএ তে কি হয় বলতো? অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে ডাবল বন্ড, আর গুয়ানিন আর সাইটোসিন এরা হচ্ছে একটা জোড়া বাঁধে। অ্যাডেনিন থায়ামিন বন্ধন করে 2টা হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড হয়, ঠিক আছে? এইভাবে করে ওরা থাকে, এই নিয়মটাও আমরা জানি। ওকে, গেল তাহলে আমাদের মোটামুটি এখান থেকে তথ্য। এখন দেখো নিচের কোন প্রক্রিয়ায়, বলতে কি বলছে? নিচের কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়? নিচের কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়? আচ্ছা, প্রাইমার কোথায় লাগে? প্রাইমার লাগে রেপ্লিকেশন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া বলো তো ভাইয়া? রেপ্লিকেশন, ঠিক আছে? রেপ্লিকেশন প্রক্রিয়ায় আমার কি লাগবে? প্রাইমার লাগবে। তাহলে রেপ্লিকেশন ব্যাপারটা কি আমরা একটু দেখি। রেপ্লিকেশন এটা হচ্ছে ভাইয়া দেখো ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ, ওকে? ডিএনএ থেকে ডিএনএ, এইটা হচ্ছে আমার রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ হয়। এখন এইটা তৈরির সময়, রেপ্লিকেশন তৈরির সময় প্রয়োজনীয় যা যা লাগে এগুলো আমাদের একটু জানা লাগছে। যে এখানে আমার কি কি লাগবে রেপ্লিকেশনের সময় বলো তো? ডিএনএ থেকে ডিএনএ, এখানে একটা প্রাইমার লাগবে, এখানে আমার একটা এনজাইম লাগে হেলিকেজ। হেলিকেজ এনজাইম কি কাজ করে এগুলো আসতে পারে। হেলিকেজ এনজাইম ডাবল বন্ডে, ডিএনএ ডাবল বন্ডকে ভেঙে দেয়, ডিএনএ ডাবল বন্ডকে ভেঙে দেয়। এখানে একটা প্রোটিন থাকে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সেটা ডিএনএ কে যুক্ত হতে বাধা দেয়। তাহলে এসএসবিপি এগুলা। তারপরে কি লাগে? এখানে ডিএনএ পলিমারেজ এনজাইম লাগে। ডিএনএ পলিমারেজ এনজাইম যেটা কি করে? নতুন নিউক্লিওটাইডকে এনে বসায়। নতুন নিউক্লিওটাইড গুলাকে, এই যে নতুন ডিএনএ তৈরি হবে, নতুন নিউক্লিওটাইড গুলাকে কে বসাবে? ডিএনএ পলিমারেজ। এবং ওইখানে যদি কোনো জোড়া লাগানোর কাজে লাগবে, ওই জোড়া লাগানোর কাজে ডিএনএ লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইমের কাছে,
জোড়া লাগায়। তো রেপ্লিকেশন হওয়ার সময় দেখা যায় যে ওখানে দুইটা সূত্র হয়, একটা লিডিং সূত্র, একটা ল্যাগিং সূত্র। তো কি হয়েছে, এই ল্যাগিং সূত্রকে কি বলছি, এই ল্যাগিং সূত্রকে তোমার কিছু খণ্ড তৈরি হয়, ফাঁকা জায়গা তৈরি হয়, ওই ফাঁকা জায়গাটাকে পূরণ করতে আমার কিছু খণ্ড দিয়ে পূরণ করে, এটাকে বলে ডিএনএ লাইগেজ। কি বলে, ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা তারা যুক্ত হয়, ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা তারা কি হবে, যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এটা তো যখন বলছে নিচের কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়, তাহলে আমি আনসারটা কি দিব, এটা হচ্ছে ভাইয়া রেপ্লিকেশন। কিসে, রেপ্লিকেশনে তৈরি হয়। ওকে, এবার আসি আমরা অ্যান্টিকোডন। অ্যান্টিকোডনের কথা, এমআরএনএ এর কথা যখন বলি আমরা, আরএনএ টপিকটা যখন আসে তখন আমরা অ্যান্টিকোডন, কোডন এগুলো নিয়ে আসি। আমরা জানি আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা মূলত থাকে কোথায়, নিউক্লিয়াসে কিছু থাকে, সাইটোপ্লাজমে বেশি থাকে। তো আরএনএ কয় রকম, 5 রকম। আরএনএ কয় রকম, 5 রকমের কথা। আচ্ছা, এর মধ্যে মনে রাখবা এমআরএনএ, যেটাকে আমরা বলি মেসেঞ্জার আরএনএ, এই এমআরএনএ তে থাকে কি, কোডন। এমআরএনএ তে কি থাকে, কোডন থাকে। আর যদি বলে ভাইয়া অ্যান্টিকোডন, এই কোডনের বিপরীতে অ্যান্টিকোডন কোথায় থাকবে, এই অ্যান্টিকোডন থাকবে ভাইয়া কোথায়, টিআরএনএ তে। কোথায়, টিআরএনএ তে আমার কি থাকবে, অ্যান্টিকোডন থাকবে। টিআরএনএ তে আমার কি থাকবে, অ্যান্টিকোডন থাকে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে কোডন থাকে এমআরএনএ তে, অ্যান্টিকোডন থাকে টিআরএনএ তে। তাহলে অ্যান্টিকোডন বহন করে, নিচের কোনটি অ্যান্টিকোডন বহন করে, এটার অ্যান্সার কি হবে, টিআরএনএ। এটার অ্যান্সার কি হবে, টিআরএনএ। আচ্ছা, গেল, বুঝলাম আমরা মোটামুটি কোনটাতে কি থাকে, এইটুকু আইডিয়া থাকলেই তোমাদের হয়ে যাবে। এখন আসো, এই জায়গায় একটা কথা বলছে, দেখো ডিএনএ এর একটি হেলিক্সের অনুক্রম এটিজিসি হলে এমআরএনএ এর বেজ অনুক্রম কি হবে। ডিএনএ আবার এমআরএনএ মানে বুঝলাম না, মানে আমরা জানি কি বলতো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে, ডিএনএ থেকে কি তৈরি হয়, এমআরএনএ তৈরি হয়। ডিএনএ এর জিনটাকে কপি করে এমআরএনএ ওটাকে নিয়ে আসে, কপিটাকে। তো এই যে ডিএনএ থেকে এমআরএনএ, এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলে, এটাকে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ এই প্রক্রিয়াটাকে কি বলে, ট্রান্সক্রিপশন। তো যখন আমি বলতেছি যে এই যে ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে এমআরএনএ, তো এখন আমরা কি জানি, ধরো এটা ডিএনএ, ডিএনএ এখানে কি আছে বলছে, এটিজিসি, এটিজিসি। এখন এমআরএনএ তাহলে কি হবে, ওর উল্টাটা বসবে না, ধরো এখানে এমআরএনএ, এখানে এমআরএনএ, এটা এমআরএনএ তৈরি হবে, ওর উল্টাটা বসবে, তাহলে এটিজিসি। ঠিক আছে, এটিজিসি। তো এ অ্যাডিনিন, অ্যাডিনিনের বিপরীতে কি বসবে এখানে বলতো, গুয়ান। অ্যাডিনিনের বিপরীতে থায়ামিন। ওকে, থায়ামিন বসবে। আচ্ছা, এখন এইখানে একটা ম্যাজিক আছে, ওয়েট। এমআরএনএ বলছে না, একটু খেয়াল করো। এমআরএনএ বলছে কিনা, তো যখন আমার এমআরএনএ বলে, আমরা জানি আরএনএ তে কি বলে বলতো, আরএনএ তে থায়ামিন থাকে না। এই থায়ামিন থাকে না, কি থাকে, ইউরাসিল থাকে। থায়ামিনের পরিবর্তে এখানে কি থাকবে, ইউরাসিল থাকবে। তো নরমালি আমার কি জানি, এখানে অ্যাডিনিনের বিপরীতে থায়ামিন হওয়ার কথা, কিন্তু এমআরএনএ মানে আরএনএ তে কি বলছি, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে আমার এখানে ইউরাসিল। আচ্ছা, থায়ামিনের পরিবর্তে, এবার থায়ামিনের বিপরীতে কি, অ্যাডিনিন, এটা তো ঠিক আছে। গুয়ানিনের বিপরীতে সাইটোসিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন। আমার জিনিসটা কি, ইউএসিজি। আমার অ্যান্সারটা কি হবে বলতো, ইউএসিজি। বুঝছো? তো অনেক সময় যে তুমি এখানে ভুল করে ফেলতে পারো, যে টি দিতে পারো, অ্যাডিনিনের বিপরীতে টি। টি কখন হবে, যদি এটা ডিএনএ হইতো। আর যখন আরএনএ হচ্ছে, যে এমআরএনএ বলছে না, আরএনএ, সেক্ষেত্রে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল হয়। এটা একদম আরএনএ এর গঠনের মেইন ব্যাপার। বুঝে গেল সবাই? ওকে, তাহলে এটা হইছে। এবার আসুন, আমাদের আরেকটা কথা এই জায়গায় বলতেছেন, কোন জেনেটিক কোডটি ট্রান্সলেশন বন্ধ করার সংকেত দেয়। আচ্ছা, জিনের ব্যাপারে চলে আস, জিন টপিকে আমরা আসছি। তো জিন, খেয়াল করতো ভাইয়া, জিনকে কি বলে, জিনকে বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট। জীবনের ব্লুপ্রিন্ট। ওকে, ব্লুপ্রিন্ট। জিনকে কি বলা হয় বলতো, জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়। আচ্ছা, ব্লুপ্রিন্ট। আর জিনোমকে বলা হয় কি, মাস্টার ব্লুপ্রিন্ট। ওকে, আচ্ছা, তো জিন গেল জীবনের ব্লুপ্রিন্ট। এখন এর মধ্যে আমাদের কিছু কোড থাকে, জিন জেনেটিক কোড। এই কোডগুলো তোমার কি হয়, এই কোডগুলোর মধ্যে বলা হয় এই যে জেনেটিক কোড, হ্যাঁ, এই কোডের মধ্যে কিছু একটা আছে স্টার্ট কোডন, মানে যেটা সবসময় শুরু করে। এই যে আমরা জানি কি, দেখো তো এগুলো আসে কোথায়, যে আমরা জানি এই এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে কি বলে, আমরা বলছি ডিএনএ থেকে এমআরএনএ হয় ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে ফাইনালি কি হয়, প্রোটিন হয়। তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলে, এটাকে বলে ট্রান্সলেশন। ঠিক আছে, আচ্ছা, এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় হয়, রাইবোজোমে হয়। রাইবোজোমে ট্রান্সলেশন প্রক্রিয়ায় সে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। ওই ট্রান্সলেশন প্রক্রিয়ায় বিভিন্ন কোডের ব্যাপার আছে, কোড আসে, কোড যায়, এরকম কোড। এই কোডের মধ্যে একটা আছে স্টার্ট কোডন, যেটা শুরু করে। স্টার্ট কোডন কোনটা, AUG, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার্ট কোডন কোনটাকে বলে, AUG। তাহলে AUG এটা কাকে কোড করে, একটা অ্যামিনো অ্যাসিড। প্রত্যেকটা কোডন কোনো না কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করবে। AUG কোড করে মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে। কি করে, মিথিওনিন
অ্যামিনো অ্যাসিডকে কোড করে। আর স্টপ কোডন বলে একটা ব্যাপার আছে। স্টপ কোডন কি? যারা বন্ধ করে, মানে ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে বন্ধ করাবে। ভাই বন্ধ হওয়া হয়েছে, হ্যাঁ বন্ধ করবে। তাহলে স্টপ কোডনের কাজ কি? বন্ধ করা। স্টপ কোডনের কাজ কি বলতো? বন্ধ করা। এটা কারা কারা? ইউএজি, ইউজিএ এবং ইউএএ, এই তিনটা হচ্ছে স্টপ কোডন, যারা বন্ধ করে দেয়। তাহলে এখানে দেখো কি বলছে, বন্ধ করে কে? ইউএএ। অ্যান্সার কি? ইউএএ। তো এটা। এবং তোমাদের আরেকটা তথ্য মনে রাখবা, প্রোটিনকে কি বলে জানো? জীবনের ভাষা। কারণ প্রোটিনের মাধ্যমে তোমার যাবতীয় সব ধরনের বৈশিষ্ট্য প্রোটিনের মাধ্যমে প্রকাশ হচ্ছে। এই জন্য প্রোটিনকে